যবে থেকে বাংলাদেশের এই ঘটনা নতুন করে শুরু হয়েছে, শুভেন্দু অধিকারী বর্ডারের সামনে গিয়ে একটা মিছিল নিয়ে গেছে, বর্ডারের কাছে কোন একটা জায়গায় গিয়ে ওখানে লাফাচ্ছে, বামপন্থীরা কবে মিছিল করবে, বামপন্থীরা কিছু বলছে না কেন, বামপন্থীরা কিছু বলছে না কেন। আরে বামপন্থীরা বাংলাদেশ নিয়ে আজকে নতুন করে কি বলবে? শুভেন্দু অধিকারীর জন্মের আগে থেকে বামপন্থীরা বলে এসছে বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে বামপন্থীরা ছিল, আছে এবং বামপন্থীরা থাকবে। তৃণমূল কংগ্রেসের নেতারা মজা করে বলেন নির্বাচনে হারের প্রতীক শতরূপ ঘোষ, কিন্তু বক্তব্যে টি-20 ঢঙে বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকানোর নামও যে শতরূপ ঘোষই। তার যুক্তিপূর্ণ বক্তব্য, তার সরস মন্তব্য এক কথায় সুপারহিট জনমানসে। একবারও ভোট না জিতে সিপিআইএম এর শতরূপ ঘোষের কথা লাল ঝান্ডাধারীদের কাছে রীতিমতো মোটিভেশনের পেপটক। সম্প্রতি এক বক্তব্যে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে আক্রমণ করেছেন তিনি। কি বলেছেন শতরূপ? তার বক্তব্য, আমরা দেখলাম কাঞ্চন মল্লিকের 3 নম্বর বিয়ের 1 নম্বর বাচ্চার জন্য 6 লাখ টাকা দিতে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। যদিও কাঞ্চনের সদ্যজাত সন্তানের সুস্থ জীবন কামনা করেছেন শতরূপ। ওদের এক বিধায়ক রয়েছে কাঞ্চন মল্লিক বলে, তার 3 নম্বর বিয়ের 1 নম্বর বাচ্চা হয়েছে কদিন আগে। দেখুন, একটা কথাটা আমি এই কারণে বলছি না, একটা শিশু জন্মেছে, তার বাবা কোন দলের এমএলএ কে কোন দলের এমপি সেটা বড় কথা নয়। একটা শিশু জন্মেছে, সে সুস্থ থাক, সে ভালো থাক, সে 100 বছর বাঁচুক, আমরা সবাই চাই। আমাদের বুক ভরা শুভেচ্ছা, ভালোবাসা, সবকিছু। কিন্তু আপনারা দেখেছেন ওদের এমএলএ বাচ্চা হয়েছে, 6 লাখ টাকা মেডিকেলের বিল আমার আপনার ট্যাক্সের টাকা থেকে বিধানসভায় জমা দিয়েছে। 6 লাখ টাকা দিতে হবে 3 নম্বর বিয়ের 1 নম্বর বাচ্চার জন্য নাকি পশ্চিমবঙ্গ সরকারকে, জনগণের টাকা থেকে। আর আমার আপনার হাতে ধরিয়ে দিচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ড। এখানেই তার বিশেষত্ব। কোথায় সৌজন্য দেখাতে হবে, কোথায় আক্রমণ করবেন, কথার জাল বুনবেন, তাতে এক কথায় অনবদ্য সিপিআইএম এর এই তরুণ তুর্কি। বাস্তব পরিস্থিতি তুলে ধরতে গিয়ে স্বাস্থ্যসাথী কাজের বিরুদ্ধে তোপ দেগেছেন শতরূপ। বলেছেন, কোন প্রাইভেট নার্সিং হোমে স্বাস্থ্যসাথী কার্ড চলে বলুন তো? তার যুক্তি, কোনো নার্সিং হোমে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হয় না, বরং একই রোগীকে রাজ্য সরকারের এই মেডিক্লেম কাজের বদলে টাকা বা অন্য কোনো প্রাইভেট কোম্পানির কাজের বিনিময়ে নার্সিং হোমে অনায়াসেই ভর্তি করা যায়। কোন প্রাইভেট নার্সিং হোম আছে কলকাতায় যদি এখান থেকে পেশেন্টকে নিয়ে যান স্বাস্থ্যসাথীর কার্ড দেখিয়ে এক কথায় ভর্তি করে নেবে? বলবে বেড নেই, ডাক্তার নেই, এই নেই সেই নেই বলে ঘুরিয়ে পাঠিয়ে দেবে। ওই পেশেন্টকে 8 ঘন্টা পরে নিয়ে গিয়ে বলবেন স্বাস্থ্যসাথী লাগবে না, এমনি ভর্তি করুন, তক্ষুনি ভর্তি নিয়ে নেবে। কেন? কোটি কোটি টাকা হাসপাতালগুলোতে স্বাস্থ্যসাথীর বিল বাকি রেখে দিয়ে সরকার থেকে ব্যবস্থা তুলে দিয়েছে ভর্তি করার। আর সরকারি হাসপাতাল, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, আপনাদের জিজ্ঞেস করছি, বলুন তো, আর যদি আপনাদের মধ্যে কাউকে এখান থেকে রেফার করে পাঠায়, আপনার পেশেন্টকে নিয়ে যেতে হয় পিজি হাসপাতালে, কি আরজি করে, কি এনআরএসে, কে আসে বলুন তো? এখানে হাত তুলে বলুন তো যে আমার ভরসা আছে। যে মুহূর্তে পেশেন্টকে পিজিতে নিয়ে যাবো, আরজি করে নিয়ে যাবো, তার অবস্থা থেকে তাকে ভর্তি করে নেওয়া হবে। ব্যঙ্গাত্মক বক্তব্যে জুড়ি মেলা ভার শতরূপের। একই সঙ্গে মেশানো থাকে নিত্য নতুন আইডিয়া, যেমন রেলের টিকিট বুকিং এর পদ্ধতিতে হাসপাতালের বুকিং পদ্ধতির পরামর্শ তার। সেটা কি রকম? শতরূপের সাজেশন একটু সাজিয়ে বলা যাক। তার পরামর্শ অনুযায়ী সরকারি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে কোন হাসপাতালে কটা সিট আছে, সেই অনুযায়ী বুকিং করা যাবে হাসপাতালের সিট, যেভাবে ভারতীয় রেলওয়েজের ওয়েবসাইট দেখে বুকিং করা হয়। দেখবো কালকা মেলে করা টিকিট আছে, সেটাই কাটলাম। যদি কোথাও টিকিট না পাই তাহলে ওয়েটিং লিস্টে টিকিট কাটবো। যারটা ওয়েটিং এ আগে আছে তারটা আগে কনফার্ম হবে, যারটা পরে আছে তারটা পরে কনফার্ম হবে। এখানে কে কোন দলকে সমর্থন করে, কে হিন্দু, কে মুসলমান, কে পুরুষ, কে মহিলা, কিছু যায় আসে না। আমরা চাই যে নিয়মে ট্রেনের টিকিট বুক করা হয় সেই নিয়মে সরকারি হাসপাতালে পেশেন্ট ভর্তি করা হোক। সরকার থেকে পুরো দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে কোন হাসপাতালে কটা সিট আছে। আজকে মোবাইলে যে কেউ দেখে নিতে পারে। কেউ যদি নিজের মোবাইলে দেখতে না পারে, পাড়ায় ক্যাফেতে গিয়ে দেখে নেবে যে কোন হাসপাতালে আমাকে, ধরুন পেশেন্টকে হার্টের জন্য ভর্তি করতে হবে পিজি হাসপাতালে, আমি ঘরে বসে দেখে নিতে পারবো পিজি হাসপাতালে হার্টের ডিপার্টমেন্টে কটা সিট খালি আছে। সিট খালি থাকলে ওখানে আমি নাম লিখিয়ে বুক করলাম, পেশেন্ট নিয়ে গেলাম, আমার বুকিং দেখালাম, পেশেন্ট ভর্তি হয়ে গেল। যদি দেখি পিজিতে সিট খালি নেই,
দেখে নেবো আরজি করে খালি আছে, সেখানে নিয়ে যাব। যদি আরজি করে না থাকে দেখবো এনআরএস খালি, সোমনাথে খালি, সেখানে নিয়ে যাব। আমাকে আমার পেশেন্ট নিয়ে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওখান থেকে সেই হাসপাতাল ঠক্কর খেতে হবে না, দালালকে পয়সা দিতে হবে না, কোন নেতা মন্ত্রী পঞ্চায়েত মেম্বারের চামচার পায়ে ধরতে হবে না। একেবারে স্বচ্ছ নিয়মে দেখে নেবে মানুষ কোন হাসপাতালে কটা বেড খালি আছে, কোথায় ভর্তি হওয়ার সুযোগ আছে। গরিব বড়লোক, হিন্দু মুসলমান, সিপিএম তৃণমূল কোনো বাদ বিচার হবে না, স্বচ্ছ নিয়মে হাসপাতালে ভর্তি হবে। তৃণমূল কংগ্রেসের ক্ষমতাসীন রাজ্য সরকারে সরকারি হাসপাতালে বুকিং এর ক্ষেত্রে শতরূপ মডেল ভবিষ্যতে কোনোদিন অনুসরণ করা হবে কিনা জানা নেই। তাতে শতরূপের কিচ্ছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ তথা দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোপ দাগতেও ছাড়েননি তিনি। এখানেই যেন স্পেশাল শতরূপ। বামফ্রন্টের নতুন প্রজন্মে সুবক্তার অভাব নেই। মীনাক্ষী মুখার্জি থেকে সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর থেকে কলতান দাশগুপ্ত, তরুণ প্রজন্মের বক্তব্যে বাজিমাত করেন অনেকেই। কিন্তু শতরূপের বক্তৃতা স্রেফ তাত্ত্বিক কচকচিতেই থেমে থাকে না। তার বক্তব্যে রসিকতা একদিকে যেমন দর্শক শ্রোতাদের হাসির খোরাক দেয়, ঠিক তেমনি ফালাফালা করে প্রতিপক্ষকে। কখনো তৃণমূলের পোড় খাওয়া নেতা কুণাল ঘোষ, তো কখনো উঠতি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে শতরূপের বাগবিতণ্ডা যেন কমিক রিলিফ দেয় রাজনৈতিক সিরিয়াস আবহকে। ভবিষ্যতে শতরূপ ঘোষ কিভাবে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন তার জবাব দেবে সময়। তবে স্রেফ গোমরাথেরিয়াম মুখে রাজনৈতিক বক্তব্য শুনতে শুনতে একঘেয়ে লাগলে শতরূপের সরস বক্তব্যের উপস্থিতি নিঃসন্দেহে এক ঝলক টাটকা বাতাস।